আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। এবং যেটা প্রথম জিনিস আমার যেটা মনে হয়, যে আমি বলেছিলাম যে সার্জেগো ঢাকায় গিয়ে কি করেন সেটা দেখার অপেক্ষায় আছি। এবং সেই অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি একটা সম্পর্কে ধারণা করা যেতে পারে। তিনি পৌঁছেছিলেন জুলাইয়ের শেষে, এবং সেই তথাকথিত জুলাই আন্দোলনের যারা নায়ক বা নায়িকা, তাদের কারোর সঙ্গে তিনি দেখা করেন। তিনি না ইউনূস, যেটা আগে আমেরিকার সকলেই দেখা করতেন, ইউনূসের সঙ্গে দেখা করেননি। এমনকি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়মিত থাকতেন আমেরিকার সঙ্গে বৈঠকে, তিনিও নেই। জামায়াত ইসলাম, তারা হলেন অফিসিয়ালি বিরোধী দল। ভারতের বিক্রম মিস্ত্রি গিয়ে দেখা করেছেন, কিন্তু সার্জেগো দেখা করলেন না। এবং যে ছেলেপিলেদের যে দল, যে পোলাপানদের দল বলে আপনাদের ওখানে বলা হয়, এনসিপি, যে এনসিপি তাদের সঙ্গেও দেখা করলেন। জুলাই আন্দোলন নিয়ে কি আমেরিকা মত বদলাচ্ছে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি সেখানে গিয়ে বসে বিএনপির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং বিএনপির যারা রাজনৈতিক নেতা তাদের সঙ্গে করেনি। কার সঙ্গে করেছেন যেটা এখনো পর্যন্ত নিশ্চিত কনফার্ম, সেটা হচ্ছে ভারতের নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে করেছেন। এবং যেটা শোনা যায় তার যে, আমি যেটা পরবর্তীকালে আরেকটু খোঁজ প্রথম পাতায় শুনেছিলাম অনেক রকম, তারপরে ধীরে ধীরে আরো খোঁজ করতে গিয়ে আরো কিছু তথ্য পেয়েছি। এই তথ্যগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দুপুর বেলাতেই কিন্তু একটা নৈশভোজের ব্যবস্থা ছিল, ছিল না যে তা না। তবে নৈশভোজটা দুপুরেই কিন্তু বাতিল করে দিয়েছিল আমেরিকা। যে তাদের সন্ধ্যেবেলায় কোনো একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে, যে বৈঠকের কারণে তারা ওই নৈশভোজে সময় দিতে পারবেন না। এখন কূটনীতিতে না, এগুলো হচ্ছে পরিষ্কার একটা করে, এগুলো একশো বার্তা বহনকারী। আপনি করমর্দন করছেন কি করছেন না, কিভাবে করছেন, কতটা আড়ষ্ট হয়ে করছেন, কতটা উষ্ণতা করছেন, এই সমস্তটাই কিন্তু কূটনীতির একটা ভাষা, এবং সেটার থেকে কূটনীতি অনেক ছবি, অনেক কথা বলে দেয়, অনেক ভাষণের থেকে। তবে সেই নৈশভোজ না খাওয়া এবং তাদের অতিথি হয়ে তিনি সেখানে খেলেন না। এবং জানি না, বাংলাদেশের লোকেরা তো নানা রকম, সেটা পরে আসছি যদিও, বলে দিই যে আলোচনা করছেন প্রধানমন্ত্রীকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ করেছেন, প্রধানমন্ত্রী আমন্ত্রণ সঠিক হয়নি, ফলে এই নিয়ে চলছে। আমার বক্তব্য, সার্জি গৌরকে দাওয়াত তো সঠিক দিয়েছিলেন তো, নাকি দেননি, নাকি তিনি বিরক্ত হয়ে দাওয়াত বয়কট করলেন। এবং তিনি সন্ধ্যেবেলায় হোটেলে ফিরে, যে হোটেলে ছিলেন সেই হোটেলে ফিরে এমন কিছু বৈঠক করেছেন, যেটা পরবর্তীকালে জানা যাচ্ছে যে আমি ১০০ ভাগ নিশ্চিত নই। কিন্তু এটা ঘটনা যে এটা আওয়ামী লীগ থেকেই নিশ্চিত করা হয়েছে যে সার্জেই গোর যাওয়ার আগে শেখ হাসিনার অফিসে খবর দিয়েছিলেন তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করতে চান যারা ঢাকায় আছে। এবং তখন তো আছেন বলতে একমাত্র সাবির হোসেন চৌধুরী, যাকে নিয়ে এত আলোচনা। বাকিদের কথা, বাকি যে পুরনো সাবেক স্পিকার ইত্যাদি, তারা তো কেউ নেই, তারা তো, আর বেশিরভাগ অন্য নেতারা তো বেশিরভাগই জেলে। তিনি এবং জাতীয় পার্টির নেতা জিএম কাদের, তাদের সঙ্গে নাকি তার একটা কথা হয়ে থাকতে পারে, যদিও এখনো আমি বলছি কিন্তু এটা, কিন্তু সেই বৈঠকে যার সঙ্গেই তিনি কথা বলুন, তাতে এমন কোনো তথ্য তিনি পেয়েছিলেন যে তথ্যটা একমাত্র তিনি ভেরিফাই করতে পারেন শাসক গোষ্ঠী নয়। কারণ শাসক দল, তারা তো তাদের কথা তো তিনি তো রহ শুনছেন, তাদের কথা তো জানাই আছে। তিনি জানতে চেয়েছিলেন তার বিশেষ বন্ধু, ব্যক্তিগত বন্ধু দীনেশ ত্রিবেদীর থেকে। এবং দীনেশ ত্রিবেদী, আমি শুনেছি সেই হোটেলে ৮টা ১০-এ সকালে পৌঁছেছেন, বোধহয় ৯টা ২০ নাগাদ বেরিয়েছেন। এটা বাংলাদেশের ইন্টেলিজেন্সের লোকেরা যারা ওখানে পাহারায় ছিলেন তারাই জানিয়েছেন। তাদের থেকেই জানা যায় এরকম এত দীর্ঘ সময় ছিলেন। তো সেখান থেকে দীনেশ ত্রিবেদী অনেক কিছু তাকে বাংলাদেশের বর্তমান গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে অনেক কিছু অবহিত করেছেন। আমেরিকানরা গেলে ব্যবসা বাণিজ্য এসব কথা বলবে, এগুলো তো স্বাভাবিক বিষয়, এগুলো তো কোনো নতুন কথা নয়। আর ভালো বৈঠক হয়েছে, কে বলবে খারাপ বৈঠক হয়েছে? সবই ভালো বৈঠক হয়েছে। তারপরেও ভালো বৈঠকের পরেও তিনি যে ধরনের, এবং শুধু তিনি কক্সবাজারে গিয়েছিলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে, এবং তার জন্য আমেরিকার দূতাবাস
তারা একটা নোট ভার্বালে পাঠিয়েছিল জাতিসংঘের ওখানে ঢাকার অফিসে, যে আমাদের সার্জিও গড় তিনি যেতে চান, দেখতে চান, তার দেখার ব্যবস্থা করুন। কিন্তু সার্জিও গড় ফিরে এসে জাতিসংঘের কারোর সঙ্গে দেখা করেন, জাতিসংঘের কোন অফিসারের সঙ্গে দেখা করেন। তো সার্জিও গড়, জামায়াত ইসলামী, বিএনপি দল, এনসিপি, যারা জুলাইয়ের মহান বিপ্লবের নেতা, তাদের কারোর সঙ্গে দেখাই করলেন। দেখা করলেন ভারতের হাই কমিশনার দীনেশ তিওয়ারি। আর যদি ঘটনাগুলো হয়ে যায় আর ১-২ দিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে সত্যি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয়েছিল কি হয়নি, এটা তো কনফার্ম হলে তখন বলা যায়। তার যে এই যে চলাফেরাটা, এই চলাফেরাটা নির্দিষ্টভাবে এটা রিপাবলিকান রাজত্বের আমেরিকার দৃষ্টি হিসেবে দেখতে হবে। আমেরিকা বলতে আমেরিকা নয়, আমেরিকা বাইপার্টিজান হলেও আমেরিকার ডেমোক্র্যাটরা যেভাবে তারা দেখেন তাদের যে পররাষ্ট্রনীতি, তার সঙ্গে রিপাবলিকানদের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ ভিন্ন। ফলে তাদের কাছে এটা কোনো ব্যাপার। আপনি জানেন তো যে রিপাবলিকানরা আসার পর স্বয়ং ট্রাম্প বিবৃতি দিয়েছিলেন যে ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। তুলসী গাবার্ড বলেছিলেন জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে, তাই না? তো এখন সেই আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ভিন্ন চোখে দেখেন জো বাইডেনের আমেরিকার থেকে। ফলে নিঃসন্দেহে একটা কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমেরিকার দৃষ্টিতে, এবং ভারতের সঙ্গে গভীর সখ্যতা, এবং যে ক্ষেত্রে হাই কমিশনের সঙ্গে তার গভীর আলোচনা চলছে আর কি। আমার প্রাথমিকভাবে মনে হলো এটা একটা প্রধান বার্তা সার্জিও গড়ের। বলুন পূর্ণিয়া স্যার। দাদা, আমি প্রসঙ্গে যাচ্ছি, যাওয়ার আগে একজন দর্শক একটা কমেন্ট করেছে স্পেসিফিকলি আপনার কাছে জানার জন্য যে শেখ হাসিনা ফিরলে ভারত এবং আন্তর্জাতিক গণমাধ্যমের অনেকে আসবেন বাংলাদেশে, আপনি বলেছিলেন। সেই ক্ষেত্রে গৌতম দা আসবেন কিনা জানতে চান আমাদের একজন দর্শক, যে গৌতম দাও কি সেই শেখ হাসিনা যদি আসে সেই কভার করার জন্য আসবে কিনা। আমিও আবেদন করেছি, মানে তিনি যখন সিদ্ধান্ত নেবেন, গতকাল আমি শুনেছি গত পরশুদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এখানে এসেছিলেন। তিনি একটা তালিকা তৈরি করছেন নেতা এবং সাংবাদিক, এবং বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম ভীষণ আগ্রহী আসছে। যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ও কলকাতার সাংবাদিক ছাড়াও অনেক পশ্চিমা গণমাধ্যম তারা কভার করেছিল, সমস্ত পশ্চিমা গণমাধ্যম। ফলে তাদের অনেকে আবার একটা এই দৃশ্য দেখার জন্য, এটা একটা সত্যি দেখার মতো দৃশ্য বটেই, যে ফাঁসির আসামি শেখ হাসিনা তিনি তার নিজ দেশে প্রত্যাবর্তন করছেন, এবং সেটা তো একটা ঘটনা দেখার জন্য। ফলে আমি জানি না, সৌভাগ্য যদি আমার হয় নিশ্চিত আমি যাব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমার যেতে কোনো আপত্তি নেই। দাদা, সার্জিও গোরের এই ট্যুরটা কি আওয়ামী লীগের জন্য কোনো গ্রিন সিগন্যাল মনে করা যায়? ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে, অনেকে বাংলাদেশের ভিতরে আলাপ করছে যে সার্জিও গোরের দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন, এটা তেমন কোনো রহস্য না, মূলত চীনের বাংলাদেশের উপর প্রভাব ঠেকানোর জন্য ভারত এবং আমেরিকা যে এক আছে এইটা নিশ্চিত করার জন্য তারা তারা বোধহয় বৈঠকটা করেছেন। আপনার কি মনে হয়? জানি না কতটা নিশ্চিত হয়েছেন আমেরিকা, আমি তো জানি না। গতকাল রাতে তারা চীনের প্রপোজাল তারা গ্রহণ করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেখলাম। তারা তো চীন যে প্রস্তাব দিয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে গোয়েন্দা নেটওয়ার্ক, সেটাতে নীতিগত সম্মতি দিয়েছেন তারেক রহমান। কিন্তু আমেরিকা যে প্যাক্সিলিকা যে অ্যালায়েন্স করতে জন্য যে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, যেটা আর একটা কাউন্টার অ্যালায়েন্স চীনের বিরুদ্ধে, যাতে ভারতও একটা শরিক, সেটাতে এখনো তারেক রহমান সরকার কোনো সম্মতি দেয়নি। তারা বিবেচনা করছেন, শুনে তারা দেখবেন নাকি। চীনের ব্যাপারটা তো আমি গোড়াতেই বলেছিলাম। আর দ্বিতীয়ত ২টি বিষয়ে তো আমি বলেছিলাম যে এই রিপাবলিকান ট্রাম্পের আমেরিকা, তারা বাংলাদেশের একটা ইনক্লুসিভ পলিটিক্স দেখতে চায়, যেটা ভারত চায়, এবং এই ব্যাপারে ভারত এবং যুক্তরাষ্ট্রের সহমত। আপনি যদি বলেন, আমি যা ঘটনাটা ঘটেছে সেটাকে যদি মানে যদি সত্যিকারের যদি নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে এটা নিশ্চিত যে সম্ভবত আওয়ামী লীগ সম্পর্কে আমেরিকা যুক্তরাষ্ট্রের মত হয়তো বদলানোর একটা ইঙ্গিত আছে। নেই যে তা নয়, এটা হবে কিনা আমি নিশ্চিত নই, কিন্তু হবে। নইলে এত পশ্চিমা গণমাধ্যম শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল কেন?
কে নেই বলুন? রয়টার দিয়ে শুরু হয়েছে, এএফপি হয়েছে, ব্লুমবার্গও হয়েছে। ব্লুমবার্গ এটা প্রকাশিত হয়নি, আশা করি হবে। সিঙ্গাপুরের কাগজ হচ্ছে, জাপানের কিয়োটো এজেন্সি হয়েছে, আপনার চীনও সাউথ চায়না মর্নিং পোস্ট ইন্টারভিউ। আপনি ভাবুন এতগুলো সংবাদ গণমাধ্যম যারা পশ্চিমা, ভারত ছাড়া, ভারতে তো এখন পর্যন্ত একটি মাত্র সাপ্তাহিক ম্যাগাজিনে পুরো সম্পূর্ণ ম্যাগাজিনটা শেখ হাসিনাকে নিয়েই প্রকাশিত হয়েছে, তার ইন্টারভিউ সমেত, যেখানে তিনি বলেছেন যে তিনি ডিসেম্বরে ফিরছেন। ফলে সার্জেই গোলের যে মানে গোটা বিষয়টা, সফরটা যদি কূটনীতির ভাষায় দেখতে হয়, সার্জেই গোল তো এমন কোনো আশ্বাস কিছু তারেক রহমান সরকারকে কতটা কি দিয়েছেন, এই নিয়ে তো একটা সংশয় আছে, সংশয় আছে। দাদা, একজন দর্শকের খুব সরল প্রশ্ন, আমি আমার দিক থেকে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ মনে করছি না, কিন্তু ওনার সরল প্রশ্ন যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের ভূমিকা দৃশ্যমান হচ্ছে না কেন? বাংলাদেশে অনেকে মনে করে, বা শেখ হাসিনার যারা কর্মী সমর্থক অনেকে মনে করে যে ভারত ফুল সুইং তাকে হেল্প করবে। এখান থেকে বোধহয় প্রশ্নটা করছে যে ভারতের কোন ভূমিকা কেন দৃশ্যমান হচ্ছে না। ভারতের ভূমিকাও দৃশ্যমান হচ্ছে না, যারা প্রশ্ন করছেন তাদের ভূমিকাও দৃশ্যমান হচ্ছে না। রাস্তায় নামছেন কবে সেটা আগে ঠিক করুন। ঘরে ঘরে যা আছে তাই হাতে নিয়ে নামুন, যেরকম শেখ মুজিব বলেছিলেন, সেটা নামতে হবে। সেটা না হলে ভারতকে দেখতে পাবেন না। আর তৃতীয়ত, ভারতের ঘোষিত নীতি হচ্ছে শেখ হাসিনা যেদিন যখন যেখানে চাইবেন সেটা যাওয়ার তার ব্যবস্থা করে দেবে। এটা ভারত সরকারের ঘোষিত নীতি, মানে অঘোষিত না, অফ দ্য রেকর্ড না, প্রকাশ্যে ঘোষিত। ভারতকে দেখা যাচ্ছে না, বাংলাদেশে আওয়ামী লীগপন্থী সমর্থকদেরও কিছু কিছু সাহস করে কিছু কিছু লোক রাস্তায় নামছেন, মিছিল করছেন। সবাই তো নামছেন না। যতজন এমপি জিতেছিলেন তাদের প্রত্যেকে যদি অন্তত 500 করে লোকও যদি তারা নামাতে পারেন, তাহলে একটা বিপুল জনসমাগম হয়। কোথায় সেটা দেখছি না তো, তাই না? সেটাও তো দেখছি না। ভারতের জন্য ভরসা করে লাভ নেই। ভারত বাংলাদেশের দুঃসময়ের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সেটার জন্য আপনাদের আকাঙ্ক্ষার কোনো প্রয়োজন নেই। আমি শেখ হাসিনার সমর্থক একজনের যেহেতু কমেন্ট নিয়েছি, শেখ হাসিনার বিরুদ্ধে কমেন্ট পড়ে বোঝা যায়, একজনের একটা কমেন্ট দাদা নিতে চাই। শেখ হাসিনাকে রক্ষা করতে ভারত গ্যারান্টি চাচ্ছে। শেখ হাসিনা 15 বছর কত মানুষ খুন করেছে, সেই বিচার কি ভারত মাথা পেতে নিবে? আমি শেখ হাসিনা বিরোধী পক্ষের এই বিষয়টা আপনার একটু মন্তব্য জানতে চাই। ধরুন শেখ হাসিনা আসার আগে, ক্ষমতায় আসার আগে যে গণহত্যা হয়েছে, যে অত হত্যাকাণ্ড ঘটে, তার দায় কি সেই সরকারগুলো একটাও নিয়েছে? এগুলো কেউ নেয় না। এখন যেগুলো বলছে সবই তো এগুলো, শেখ হাসিনা তো বলেছেন তিনি আদালতে বিচারের মুখোমুখি হতে রাজি আছেন, তাই না? তিনি তো বলেন তিনি ওই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে নর্মাল আদালতে তার সম্মুখীন হতে রাজি আছেন। ভোলকার ট্যুর যে রিপোর্ট দিল 1400, আপনাদের সরকার ইউনূস সে দিল 838। তারপরে সেই সংখ্যাটা কমছে। 44 জন তো ঘোষিত পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। তাহলে তাদের জন্য তাদের কিভাবে হত্যা হলো সেই তদন্তে নিজ কোন ইন্টারমিডিয়েট অর্ডিন্যান্স জারি করে বন্ধ করে দিলেন। প্রশ্ন হচ্ছে যে সাইফার রাইফেলের বুলেটে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে কেন তদন্ত হলো না? যেখানে বাংলাদেশের উপদেষ্টা বলছেন, একটা ফোন আসছে এই জন্য আওয়াজটা একটু কম হয়, একটু কম হবে। কম শুনেছি। জি জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনি আমাকে শুনতে পাচ্ছেন দাদা? আপনি, জি, আপনি আপনি কিছুক্ষণ আগে যে তথ্যটা দিলেন, এটা আমার মাথায় স্ট্রাইক করছে যে অলরেডি শেখ হাসিনা আসলে মিডিয়া কি হবে এটার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তার মানে কি এখন আর ওই মিডিয়ায় বক্তব্য দিয়ে উনি আসছেন এটা বলার বাইরেও মাঠ পর্যায়ে তারা কাজ শুরু করেছে, তারা ডিসেম্বরে ফিরছেন? কাজ কি হচ্ছে আমি জানি না, সেগুলো তো দেখুন গোপন রণনীতি। একটা তো প্রকাশ্যে মিডিয়ার সামনে ঘোষণা করে তো কোনো যুদ্ধের ঘোষণা হয় না, তাই না? মিডিয়ার সামনে ঘোষণা করে তো কিছু হয় না। তো তিনি যখন আসছেন এতটাই কনফিডেন্ট যে তিনি যাবেন, এবং এতটাই কনফিডেন্ট যে সেখানে তার হিম্মত নেই সরকারের তাকে ফাঁসি দেওয়ার, পারবেন না দিতে। বরঞ্চ আমি তো অতীতেও বলেছি, যখন বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার কথা জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, তখন তারই ফাঁসি হয়ে গেছিল পরে। বঙ্গবন্ধু তো সব সজ্ঞানে সশরীরে বাংলাদেশে হাজির হয়েছিলেন,
তাই না? আজ যারা ফাঁসির কথা বলছেন, আমার আশঙ্কা তাদের ফাঁসি না হয়ে যায় শেখ হাসিনা ফেরার পর। সেটা একটা চিন্তার বিষয় আছে। ফলে তাদের এই বিষয়ে বেশি উদ্বেগ না দেখানোটাই ভালো। কারণ এদের তালিকাও তৈরি হচ্ছে। তাদের তালিকা তৈরি হচ্ছে, তারা কিন্তু যুদ্ধ অপরাধী। শেখ হাসিনা যুদ্ধ অপরাধী না। যদি অপরাধও করে থাকেন সেটা ফৌজদারি অপরাধ। সেটা তো বিচার সাপেক্ষ, তাই না? ভারতের কি দায় নেওয়ারে আছে? ভারত কেন দায় নিতে যাবে? ভারত মনে করে দ্বিপাক্ষিক সম্পর্কে শেখ হাসিনা থাকাকালীন ভারত সবথেকে বেশি উপকৃত হয়েছে, বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে, দুদেশের মধ্যে সম্পর্কটা সোনালী অধ্যায়ে উন্নীত হয়েছিল। আবার শেখ হাসিনা ফিরে এলে প্লাটিনাম পর্যায়ে উন্নীত হবে। সে তো ভারত তো চাইবে সেরকম একজন বন্ধুকে যথাযোগ্য সম্মান, যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য। সেহেতু তার সঙ্গে ভারত তাকে, তিনি তার নিজের দেশে কি করেছেন সেটা সেখানকার মানুষ, সেখানকার জনতা, সেখানকার আদালত তারা ডিসাইড করবে। তো ভারত কেন তার দায় নেবে? ভারতের তো দায় নেওয়ার তো প্রশ্ন নেই তো। ভারত দাদা কোনোদিনই তো কতটা কারোর দায় নেই। ভারত কি শেখ হাসিনার উপর যে গ্রেনেড হামলা হয়েছিল খালেদা জিয়ার সময়, তার কি দায়িত্ব, কি খালেদা জিয়ার দায়িত্ব কি ভারত নিয়েছিল? নেয়নি তো, তাই না? নিয়েছিল কি? নেয়নি তো। তো সুতরাং আজকে হঠাৎ এই দায়িত্ব ভারতের কি দোষ? ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আপনারা বাংলাদেশের মধ্যে ওটা ঠিক করে করুন, কি করবেন না করবেন। আমরা দেখে আমাদের স্বার্থ। দাদা আহ এটা কতটা অথেন্টিক তথ্য আমি জানি না। একজন একটা আইডি ঠিক ক্লিয়ার নাম বোঝা যাচ্ছে না, লিখছেন 5 আগস্ট শেখ হাসিনা এবং সাকিব আল হাসান প্রথমবার প্রেস কনফারেন্স করবে। 5 আগস্টের কথা বলা হচ্ছে, আমি জানি না কতটুকু কি। যাই হোক, এটা থাকলে তো আপনার কাছে দাওয়াত থাকতো। আমি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করবো দাদা, আমি অনুষ্ঠান বেশি লম্বা করবো না। সেটা হলো যে বাংলাদেশ, চীন, মিয়ানমার একটা করিডোরের আলাপ চলছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেন্ট মার্টিনস আমেরিকা চায়, সে অনেক আগে থেকে, বঙ্গবন্ধুর সময় থেকে তারা চায়। তারা শেখ হাসিনা অনেকবার বলেছে এটা দিয়ে দিলে তাকে আর ক্ষমতা থেকে যেতে হতো না, এবং ক্ষমতায় থাকতেও তিনি অনেকবার বলেছেন। সেন্ট মার্টিন যদি এখন, আমেরিকার সাথে তো আমাদের এখন খুবই দখল, তারা আমাদের মুক্তিযুদ্ধের যেখানে বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযোদ্ধাদের তালিকা করে দিতে চায়। সেই আমেরিকা যদি সেন্ট মার্টিনে বেস করতে পারে, আর এদিকে যদি মিয়ানমার, বাংলাদেশ, চায়না করিডোর হয়, তাহলে সেটা ইন্ডিয়ার জন্য কি বেকায়দাজনক হবে না? অবশ্যই ইন্ডিয়ার জন্য, আমেরিকার জন্য বেকায়দাজনক। আমেরিকা তো চায় না, আমেরিকা হতে দেবে না। ওটা তো শুনুন, ওটা বাংলাদেশ সরকারও তো এখন যে সিদ্ধান্ত নিতে পারে। শি জিনপিং যে প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশ সরকার কি ঘোষণা করেছে যে আমরা ওই করিডোরে আছি? বেল্ট রোড না। ইনিশিয়েটিভ এর অন্দরে ভারত মনে করে বেল্ট রোড ইনিশিয়েটিভটা ভারতের স্বার্থ বিরোধী। তো ভারত তো না, আমেরিকা তো চেয়েছিল আমেরিকা থেকে মানে বাংলাদেশ হয়ে, মিয়ানমার হয়ে একটা করিডোর, তাই না? তো সেই করিডোরটা কি হলো? সেটা তো ইউনূস থাকাকালীন তো ইউনূস চেষ্টা করেছিলেন। ইউনূস তো সেন্ট মার্টিনও দিয়ে দিতে পারতেন। তো যাই হোক, দিতে পারেননি, সে চেষ্টা করেছিলেন। তার আগেই তাকে চাপে পড়ে এই নির্বাচন দিতে হয়েছে। তবে আপনি যেটা বলছেন সেটা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়, তো আমার কাছে এটা তো নয়। এটা গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয়। সেজন্য আমেরিকা সেই কারণেই তো সার্জিক্যালের সফর। যে কতটা এটার সত্যতা আছে সেগুলো তিনি জানতে চেয়েছেন। সেগুলো খোঁজ নিয়েছে, কতটা সত্যতা আছে। দাদা, ওই যে দর্শক বলছিলেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা প্রেস কনফারেন্স করবে, সে আবার বলছে যে কনফার্ম আওয়ামী লীগের পেজে ডিক্লেয়ার করেছে যে শেখ হাসিনা 5 আগস্ট প্রেস কনফারেন্স করবে। আমি সবশেষ দাদা যে প্রসঙ্গে আসতে চাই সেটা হলো যে আবারও দীনেশ ত্রিবেদীর প্রসঙ্গ। জামাতে ইসলামী দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পা দেওয়ার পর থেকেই তাকে নিয়ে সন্দেহ পোষণ করছে। আমার মনে আছে তিনি যে ওই গোপীন হাজারিকার গানগুলো বলেছিলেন, একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা, তখনও জামাত প্রশ্ন তুলেছিল। এখনো আবার তারা সাজিয়াগুড়ের ট্যুরটা নিয়ে সেই জামাত ইসলামী প্রশ্ন করলো, বিএনপি নয়, এনসিপি নয়। এর কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? না, তাদের কাছে উদ্বেগের বিষয় হয়েছে, একটা সময় তো জামায়াত ইসলামীকে ডেমোক্র্যাটরা খুব গুরুত্ব দিত। ডেমোক্র্যাটরা তো শেখ হাসিনার উপরে চাপ তৈরি করেছিল যে জামায়াত ইসলামীকে রাজনীতি করতে দেওয়া হোক। এটা শেখ হাসিনা রাজি হননি। রিপাবলিকানদের মত ফারাক আছে। আমেরিকার দূতাবাসে যত জামায়াত ইসলামী শিবিরের লোক ছিল বেশিরভাগেরই চাকরি নট হয়ে গেছে, তাদের চাকরি আর নেই। দু একজন রয়ে গেছে, কিন্তু বাকি সকলেরই প্রায় নেই। ফলে জামায়াত ইসলামী সম্পর্কেও এখন রিপাবলিকান আমেরিকা তার মত বদলাচ্ছে। আপনি যেটা বলছেন যেটা জামায়াত ইসলামের, আমি এই প্রশ্নটা ন্যায্য প্রশ্ন। প্রশ্নটাকে নিয়ে আমি কোনো অশ্রদ্ধা অসম্মান করব
তার উচিত ছিল প্রশ্নটা তারেক রহমানকে করা। তার উচিত ছিল প্রশ্নটা আমেরিকার যিনি রাষ্ট্রদূত আছেন ক্রিস্টেনসন, তাকে প্রশ্নটা করা। তিনি তা না করে কাকে প্রশ্ন করছেন, কাকে বলছেন এটা যে দিনেশ ত্রিবেদীকে? দিনেশ ত্রিবেদী বলবেন আমাকে আমাকে যে ডাকবে আমি সেখানেই যাবো। তো আমাকে উনি ডেকেছেন, আমি গেছি, তো তার সঙ্গে কি সম্পর্ক? তো কেন ডেকেছেন সেটা তাকে জিজ্ঞেস করুন। তাকে জিজ্ঞেস করার সাহস হচ্ছে না, হিম্মত নেই। হিম্মত নেই, আসলে ভয় পেয়ে গেছে। তারেক রহমানকেও প্রশ্ন করতে পারছেন না, প্রশ্ন করতে পারছেন না আমেরিকান দূতাবাস যে তোমরা কেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করলে? অথচ বিবৃতি দিয়ে আছে। করা উচিত না তো জানি, সে তো আপনি দেখেছেন তো। আপনাদের খুব ফেভারিট যারা সেই ধরনের জুলাই তথাকথিত বিপ্লব, তার যে হোতা একজন বিদেশে বসে বসে নানা রকম গালি দিতেন, তিনিও তারেক রহমানকে গালি দিয়েছেন। যে আত্মসমর্পণ করেছে তারেক রহমান, যে তার যেই গোরকে এরকম ভারতীয় হাই কমিশনের সঙ্গে বৈঠক করতে দিয়ে। দুঃখের বিষয়, সময় বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, বদলে যাবে ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরটা বিজয়ের মাস। আগস্ট মাস শুরু হয়েছে, সব শেষ দাদা। আপনি এর আগে আগস্ট নিয়ে একটা আশঙ্কার কথা বলেছিলেন যে আগস্টে কিছু হতে পারে। আগস্ট মাস শুরু হয়েছে, নতুন কোনো বাতাস কি টের পাচ্ছেন? আগস্ট মাসে খুব নেতিবাচক ঘটনা ঘটে। রাষ্ট্রপতির পদত্যাগ হয়ে গিয়েছে, নতুন রাষ্ট্রপতি হবেন এই আগস্টে। সেনাপ্রধানেরও বিদায় আসন্ন, তিনিও চেঞ্জ হতে পারেন। আর তৃতীয়ত আগস্ট মাসে এই যে দীনেশ ত্রিবেদীর এত এত মানে তার তৎপরতা বেড়ে গিয়েছে, মার্কিন দূতাবাসের তাদের আনাগোনা, যেটা একসময় শেখ হাসিনার সময় হতো, এখন তারেক রহমানের সময় ঘটছে। 5ই আগস্ট শেখ হাসিনা সেদিন চলে এসেছিলেন ভারতে। ফ্যাক্ট যে তিনি সেই দিনই প্রেস কনফারেন্স করবেন এবং এই প্রথম তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। এটা ঘটনা। আমি আমন্ত্রণপত্র পেয়েছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে যখন রাজনৈতিক আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নয়াদিল্লিতে তিনি একটি ভার্চুয়াল প্রোগ্রামে ভাষণ দিবেন। আগামী 5ই আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। দিল্লির একাধিক সূত্র বলছে, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তাব সম্পর্কে কথা বলতে পারেন। তবে অনুষ্ঠানে ভার্চুয়ালি তার বক্তব্য দেওয়ার কথা থাকলেও সরাসরি তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। দিল্লিতে সাংবাদিকদের অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার এমন খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারতের লোকসভায় সংসদীয় কমিটির এক রিপোর্টকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু গণমাধ্যমে শেখ হাসিনা ভারতে রাজনীতি করতে পারবেন না বলে প্রচার করা হয়েছিল। তার পরপরই দিল্লির এফসিসি সাউথ এশিয়ার মতো পাবলিক ফোরামে শেখ হাসিনা বক্তব্য দিবেন, এই খবর শুধু শেখ হাসিনা ইস্যুই নয়, বরং তার দেশে ফেরাকে ঘিরে ভারত ও বাংলাদেশের সম্পর্কের রাজনীতি নতুন মোড় নিতে পারে, এমনটাও মনে করছেন কেউ কেউ। আবার মাত্র একদিন আগে বাংলাদেশ থেকে সফর শেষ করে দিল্লিতে ফিরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, যিনি বাংলাদেশে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চেয়ে বেশি সময় ধরে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। দীনেশ ত্রিবেদী আবার সেই বৈঠক শেষে ছুটে গিয়েছেন দিল্লিতে। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সার্জিও গোর বেশ কিছু রাজনৈতিক বৈঠকও করেছেন। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, গোর ফিরে যাওয়ার পর দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সাংবাদিকদের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য এমন একটি দিনকে বেছে নিয়েছেন যেই দিনে 2 বছর আগে তার সরকারের পতন হয়েছিল। আবার আওয়ামী লীগ আগস্ট মাস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করায় তা নিয়ে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সরকারের শীর্ষ মহল। এমন সব পরিস্থিতিতে শেখ হাসিনার এমন ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারপর দুটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এএফপি কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। তার বিরুদ্ধে একটি মামলায় মৃত্যুদণ্ড সহ একাধিক মামলায় দণ্ড থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরবেন বলে দাবি করেছিলেন। সবশেষ এপিকে তিনি জানিয়েছিলেন দেশে ফিরলে 3টি সম্ভাবনার যে কোনো একটি ঘটতে পারে,
তাকে মেরে ফেলা হতে পারে, নির্যাতন করা হতে পারে কিংবা গ্রেপ্তার করা হতে পারে, এমন 3টি আশঙ্কার কথা মাথায় রেখেই তিনি ফিরতে চান। শেখ হাসিনার এমন বক্তব্যের পর বাংলাদেশের সরকারি ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের মধ্যে সবশেষ 30শে জুলাই আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনা দেশে এলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনমন্ত্রী দাবি করেছেন, শেখ হাসিনা দেশে এসে আত্মসমর্পণ করতে চাইলে হয়তো তার আগেই তাকে গ্রেপ্তার করা হবে। বিষয়টির ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের জন্য সরকার চেষ্টা করছে। আইনমন্ত্রীর দাবি, একজন ফাঁসির আসামি হলেও যদি বাংলাদেশের কোনো নাগরিক দেশটির আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার বা আত্মসমর্পণ করতে চান, সেখানে হয়তো সারেন্ডারের আগেই অ্যারেস্ট বা গ্রেপ্তার হবেন। সরকারের পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের পরও শেখ হাসিনা তার অবস্থানে অনড়। সবশেষ গত কয়েকদিনে শেখ হাসিনা দিল্লিতে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ঢাকার কয়েকজন সাবেক কাউন্সিলর। তাদের কয়েকজন বলেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার সাথে দেশে ফেরার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন। আওয়ামী লীগ সভানেত্রী তাদেরকে বলেছেন ঢাকায় গিয়ে আত্মসমর্পণের জন্য মানসিক প্রস্তুতি নিতে। এর মধ্যে ভারতের 18তম লোকসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি ভবিষ্যৎ ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন জমা দিয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যম শিরোনাম করেছে, শেখ হাসিনাকে ভারত থেকে রাজনীতি করার অনুমতি দেয়নি দেশটির সরকার। ভারতীয় সংসদীয় কমিটির ওই রিপোর্টটি আমাদের হাতে এসেছে। 30শে জুলাই ভারতের লোকসভায় উপস্থাপন করা ওই রিপোর্টের 60 নম্বর পৃষ্ঠায় শেখ হাসিনার দিল্লিতে অবস্থান সম্পর্কে শশী থারুর নেতৃত্বে গঠিত এই সংসদীয় কমিটির মূল্যায়ন এবং তার প্রেক্ষিতে সংসদীয় কমিটিকে সরকার কি জানিয়েছে সেটি তুলে ধরা হয়েছে। দিল্লির একাধিক সূত্র নিশ্চিত করেছে, সংসদীয় কমিটির ওই রিপোর্ট বা সুপারিশ আসলে ভারত সরকারের অবস্থান নয়। কমিটির মূল্যায়নে বলা হয়েছে, কমিটি জানতে পেরেছে ভারত সরকার তার টেরিটরি ব্যবহার করে রাজনীতি করার অনুমোদন দেয় না, কিন্তু বিষয়টি ভারত সরকারের পক্ষ থেকে পাওয়া রিপ্লাই ছিল না। ভারতের সংসদীয় কমিটির রিপোর্টের বরাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর দেশটিতে আবারও শেখ হাসিনা দেশে ফেরা এবং তা নিয়ে বক্তব্য দেওয়া প্রসঙ্গে আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে নতুন খবর হলো, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবার সাংবাদিকদের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেবেন। ইন্ডিয়া টুডে ও নিউজ 18-এর খবরে দাবি করা হয়েছে, বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী 2 বছর পর প্রথম ভারতে জনসমক্ষে হাজির হতে যাচ্ছেন। অনুষ্ঠানটির আয়োজক হলো নয়াদিল্লি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বা FCC সাউথ এশিয়া। এটি একটি ভার্চুয়াল প্রোগ্রাম যেটি অনুষ্ঠিত হবে আগামী 5ই আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা 6টা থেকে 7:30টায়। শেখ হাসিনা এই প্রোগ্রামে বক্তব্য দিবেন। ধারণা করা হচ্ছে তার বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তাব সম্পর্কে কথা বলবেন। নয়াদিল্লির মথুরা রোডে স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। ক্লাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং সম্প্রচার করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। নিউজ 18-এর খবরে বলা হয়েছে, শেখ হাসিনার বক্তব্যের মূল ফোকাস হবে চলতি বছরের ডিসেম্বরের দিকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে আসার তার ঘোষিত পরিকল্পনা। তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখতে সরকার নির্বাহী আদেশকে আইনগতভাবে চ্যালেঞ্জ জানাতে চান। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে, যে কারণে এর শিরোনাম দেওয়া হয়েছে শেখ হাসিনাস হোম কামিং। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, দেশে ফেরার আগে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এটা তার লাইভ ভার্চুয়াল অ্যাড্রেসিং। তবে এই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে চলতি বছরের 24শে জানুয়ারি শেখ হাসিনা দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে অডিও বার্তা দিয়েছিলেন। 5ই আগস্টের দিল্লির অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বাংলাদেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, কূটনীতিক ও ব্যক্তিত্ব রয়েছেন যারা শেখ হাসিনার পাশাপাশি এই কর্মসূচিতে অংশ নেবেন। এদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি ওই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন। সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে ভার্চুয়ালি যোগ দিবেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল 2রা জুলাই
কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাস বিরোধী বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএস এর পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবের সভাপতি ডক্টর ওয়াইল আওয়াত। আওয়ামী লীগের নেতারা বলছেন, দলটির সভানেত্রী ভার্চুয়ালি উপস্থিত থেকে নিয়মিত তৃণমূলের নেতাদের সাথে কথা বলেন। একইভাবে এফসিসি সাউথ এশিয়ার মতো একটি পাবলিক ফোরামে তিনি যদি বক্তব্য দেন এবং কথা বলেন, সেটি একটি নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে গিয়েছিলেন। সেই সফরে গোর বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের বাইরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাথে বেশ লম্বা একটা বৈঠক করেছিলেন। এই বৈঠকটি নিয়ে ঢাকায় কূটনৈতিক ও রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলমান আছে। জনশ্রুতি আছে, শুধু ভারত ও আমেরিকার অভিন্ন স্বার্থই নয়, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে ওই বৈঠকে আলোচনা হতে পারে। আবার সার্জিও গোরের সাথে বৈঠক শেষে তড়িঘড়ি করে দিল্লি গিয়েছেন দীনেশ ত্রিবেদী। 2রা জুলাই কলকাতা গিয়েছেন, সেখান থেকে তিনি ঢাকায় ফিরবেন। এমন খবরে আরো বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। এসব ঘটনা একদিনের মধ্যে হঠাৎ করেই দিল্লিতে শেখ হাসিনার পাবলিক ফোরামে বক্তব্য দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসলো। সেই বক্তব্যটি আবার দিবেন 5ই আগস্ট, যেদিনে ঠিক 2 বছর আগে বাংলাদেশে তার সরকারের পতন হয়েছিল। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু না বললেও, এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করলেও সার্জিও গোরের এই সফরে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে, সার্জিও গোর বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর দূতাবাসের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে দেশে ও দেশের বাইরে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির নেতাদের সাথে তাদের নিয়মিত কথা হতো। নির্বাচনের পরে দলটির নেতাদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করার জন্য কোনো নির্দেশনা ছিল না, কিন্তু সার্জিও গোরের সফরের পর আগের মতোই নির্দেশনা এসেছে বলে দাবি করেন দূতাবাসের ওই কর্মকর্তারা। এদিকে বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ আগস্ট মাস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে। আগস্টকে দলটি শোকের মাস হিসেবে পালন করে, কারণ এই মাসে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল 1975 সালে। আবার 2004 সালে শেখ হাসিনার উপর নৃশংস গ্রেনেড হামলা হয়েছিল, যে হামলায় আইভি রহমান সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মারা যান। এর মধ্যে আগস্টের প্রথম 2 দিনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা দেশের বেশ কয়েকটি জেলায় মিছিল করেছে। অবশ্য বিষয়টি সরকারের নজর এড়ায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 2রা আগস্ট সাংবাদিকদের বলেছেন, আগস্ট মাস জুড়ে আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এই কারণে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার একটি সূত্র বলছে, 5ই আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার খবরটি এরই মধ্যে সরকারের শীর্ষ মহলের নজরে এসেছে। আপাতত শেখ হাসিনা কি বক্তব্য দেন সেটির জন্য অপেক্ষা করতে চায় সরকারের শীর্ষ মহল। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কয়েকদিন ধরে শুনলাম শেখ হাসিনাকে আর ভারত রাখতে চাচ্ছে না। ভারতের সংসদীয় একটা দল পরামর্শ দিয়েছে সরকারকে শেখ হাসিনাকে যাতে রাজনীতি করতে না দেওয়া হয় ভারতের মধ্যে, মানে ভারতে তিনি অতিথি হিসাবে আছেন, অতিথি হিসাবে থাকবেন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি আর কোনো কথা বলতে পারবেন না। এটা নিয়ে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী শক্তি ব্যাপক খুশি, ব্যাপক উৎসাহী, ব্যাপক খুশখবর, মানে হাততালি তালিয়া এইসব। এবং কেউ কেউ বাড়িয়ে বললেন যে শুধুমাত্র তাই নয়, ভারত থেকে যাতে শেখ হাসিনা চলে আসেন এই জন্য একটা প্রেশার দেওয়া হচ্ছে এবং এই কারণেই শেখ হাসিনা আসলে বাংলাদেশে ফেরত আসার একটা ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত আসবেন। সব ঠিকঠাক ছিল, কিন্তু আজকে হঠাৎ করে ইন্ডিয়া টুডেতে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে 5 আগস্ট বাংলাদেশ থেকে ঠিক 2 বছর পরে শেখ হাসিনা প্রকাশ্যে
সাংবাদিকদেরকে অ্যাড্রেস করবেন। আমরা একটু দেখি যে ইন্ডিয়া টুডে কি খবরটা দিয়েছে। ইন্ডিয়া টুডে বলছে, ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা is said to make her first open appearance before the media in India nearly 2 years after her government was ousted and mass student-led protests in Bangladesh. বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুতির ঠিক 2 বছর পরে শেখ হাসিনা ফার্স্ট ওপেন অ্যাপিয়ারেন্স বিফোর দ্য মিডিয়া ইন ইন্ডিয়া, ভারতের মিডিয়াগুলোর কাছে ওপেন অ্যাপিয়ারেন্স মানে প্রকাশ্যে আসছেন। আমরা দেখলাম যে এটা কে আয়োজন করছে, জিনিসটা আয়োজন করছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, এফসিসি সাউথ এশিয়া, বা দক্ষিণ এশিয়ার যাতে কূটনৈতিক রিপোর্টারদের যে ক্লাবটা আছে তারা দিল্লিতে এটা আয়োজন করছে। এবং where Sheikh Hasina is expected to speak about her future plans and her proposed return to Bangladesh, যেখানে আশা করা হচ্ছে যে শেখ হাসিনা তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করবেন এবং তার বাংলাদেশে ফেরত আসার ব্যাপারে আলাপ করবেন। এই যখন অবস্থা, আমরা দেখলাম যে এই প্রোগ্রামটা শুধুমাত্র যে শেখ হাসিনা থাকবেন তা না, এর মধ্যে আশা করা যাচ্ছে কিনোট স্পিকার হিসাবে থাকবেন সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা পুত্র। এর বাইরে থাকবেন মহবুবুল হাসান চৌধুরী নওফেল। আমরা জানি যে সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশের তরুণ আওয়ামী লীগ নেতাদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় যাদেরকে বিবেচনা করে তার মধ্যে একজন, তিনিও ভারতে আছেন এই মুহূর্তে। এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, তিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ। এর বাইরে আরো উপস্থিত থাকছেন খুব ইন্টারেস্টিং ক্রিকেটার সাকিব আল হাসান, বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে যিনি দীর্ঘদিন শীর্ষস্থানে ছিলেন, 1 নম্বর অলরাউন্ডার হিসেবে পরিচিত, এবং আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান এখানের মধ্যে আশা করা যাচ্ছে যে কথা বলবেন। আমিনুল হক পলাশ থাকছেন, আপনারা অনেকে আমিনুল হক পলাশকে চিনেন, সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং কূটনীতিবিদ, যিনি 5 আগস্টের পরবর্তীতে এই মুহূর্তে লন্ডনে আছেন এবং ডক্টর ইউনূসের অনেক নথিপত্র নিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন, খুবই সরব, তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি থাকবেন। আবু ওবায়দা আরিন, রাইটার, পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং থাকবেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, ডিরেক্টর বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ USA। তারা সকলেই থাকবেন এবং এই জিনিসটা হবে ভারতীয় টাইম সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত, স্যার মার্ক টালি অডিটোরিয়াম, এবি 19, নিউ দিল্লি 110001। এর বাইরেও এটা এই ক্লাবের এফসিসি সাউথ এশিয়ার এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইটেও লাইভ পাওয়া যাবে। ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। এবং আমন্ত্রণ পত্রে লেখা আছে যে রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এটা খুব সম্ভবত একটা ভার্চুয়াল অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে হয়তো শেখ হাসিনা শারীরিকভাবে উপস্থিত হবেন না, কিন্তু যেভাবে বলা হচ্ছে তিনি প্রকাশ্যে আসবেন, ধারণা করা যেতে পারে যে তাকে হয়তো ভিডিওতে দেখা যাবে। গত 2 বছর ধরে তার কণ্ঠস্বর আমরা প্রায় শুনে থাকি, তিনি ফেসবুকের মাধ্যমে কথা বলে থাকেন, বিভিন্ন তার কর্মী সমর্থক বিভিন্ন দেশে আছেন যারা তাদেরকে বক্তৃতা দিয়ে থাকেন, ভাষণ দিয়ে থাকেন এবং সেই ভাষণগুলো অনলাইনে পাওয়া যায়। এর বাইরেও তার কণ্ঠস্বর যারা টেলিগ্রাম লীগের সদস্য, মানে টেলিগ্রামের ভিতরে আওয়ামী লীগের যে বিভিন্ন যোগাযোগ নেটওয়ার্ক আছে তাদের সাথে আছে। এবং শেখ হাসিনা মাঝখানে দাবি করেছেন যে 300 আসনের অধিকাংশ সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে তিনি সরাসরি টেলিফোনে কথা বলেছেন। এই ব্যাপক সংখ্যক কথাবার্তা শেখ হাসিনা শোনা গেল, তার কণ্ঠস্বর প্রায় প্রতিদিনই বা প্রতি সপ্তাহে শোনা গেলেও তাকে প্রকাশ্যে কেউ দেখেনি। সম্প্রতি দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যেখানে আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে আমরা জেনেছি এবং তাদের কেউ কেউ বলেছেন তারা আপাকে সরাসরি দেখেছেন। যদিও সেখানে রাজনীতি নিয়ে কি কথা হচ্ছে সেগুলা খুব একটা শোনা যায় না, যারাই বলেছেন এরা আপা কত ভালো, আপাকে দেখে কান্না এসেছে, আপাকে দেখে ইত্যাদি ইত্যাদি ইত্যাদির মধ্যেই ছিলেন অবভিয়াসলি। বাট এই প্রথম ফর্মালি শেখ হাসিনা 5 আগস্টকে কেন্দ্র করে ঠিক 2 বছর পরে সাংবাদিকদেরকে অ্যাড্রেস করবেন, একটা সংবাদ সম্মেলনের মতো হচ্ছে। এবং যেখানে যেহেতু এই অর্গানাইজেশনটা যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার সকল কূটনৈতিক রিপোর্টারদের একটা ক্লাব, ধারণা করা হচ্ছে বিশ্বের প্রায় সকল গুরুত্বপূর্ণ মিডিয়ার প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন এবং তারা এটাকে কভার করবেন। মনের খুব কষ্ট অনেকেরই হবে, কারণ হচ্ছে 5 আগস্ট যেভাবে বাংলাদেশে একটা উত্তেজনাপূর্ণ, 5 আগস্ট তো বলা যাবে না, 36শে জুলাই বাংলাদেশে যেরকম উত্তেজনাপূর্ণ হবে, যেরকম উৎসব মুখর বলুন বা আয়োজন এবং আড়ম্বরপূর্ণ হবে বলে আশা করা গিয়েছিল,
সেটা হচ্ছে না। আমি দেখলাম যে 5 আগস্টের যে জুলাই যোদ্ধারা তারা বিভিন্ন জায়গায় একে অপরের সাথে কামড়াকামড়ি করছেন, এবং যে মাস্টারমাইন্ড সংগঠন তারা কামড়াকামড়ি করছেন না, তারা কার পাছা যাচ্ছে, কার টেবিলে, কার বিছানায়, কার হোটেলে, এবং আল বটর বাহিনী এখন আল বটম বাহিনী হিসাবে পরিচিত হয়ে যাচ্ছেন। এর বাইরে ঢাকায় খুব সম্ভবত একটা কনসার্ট হচ্ছে। এর আগে 2 বছর আগে যেখানে অনেক অনেক শিল্পী মিলে 3 আগস্টের 3 তারিখে শেখ হাসিনা বিরোধী প্রতিরোধ কনসার্ট করেছিলেন, এবার 2-3টা সংগঠন সেখানের মধ্যে মাত্র আছে, 2-3টা ব্যান্ড সেখানে অংশ নিচ্ছে। খুব সম্ভবত আগের মতো ফান্ড পাচ্ছে না, ফান্ডের অভাব আছে। সে যাই হোক, 5 আগস্টকে ঘিরে বাংলাদেশের ভেতরে যে পরিমাণ উত্তেজনা হওয়া উচিত ছিল, যে পরিমাণ সেলিব্রেশন হওয়ার কথা ছিল, এটা গত কিছুদিন ধরে আমার কাছে মনে হচ্ছে যে সেই পরিমাণ না। জুলাই মাসটা চলে গেল এবং সেই জুলাই খুব একটা আলোচিত বা খুব একটা উদযাপনের ভিতর দিয়ে খুব একটা যে গেছে তা না। অনেকগুলো বিচ্ছিন্নভাবে আমরা দেখেছি ছোট ছোট আলোচনা সভা হয়েছে, এবং সেগুলাতে যেটা হয় খুব স্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি হয়েছে। আজকে আমি দেখলাম মাহদি আমিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, তিনি এক জায়গায় গিয়েছেন এবং তিনি প্রায় বক্তৃতা দিতে পারেন নাই, তাকে ব্যাপক হাউকাউ মাওয়ের মধ্য দিয়ে অনেক বিনয়ের সাথে কিছু কথা বলে পালিয়ে আসা বলা ঠিক না, মানে কথা বলে চলে আসতে হয়েছে এবং অনেকটা অপমানিত হয়েছে। এই যখন 5 আগস্টের অবস্থা, তখন পুরো ন্যারেটিভটা চেঞ্জ করে দেওয়ার জন্য শেখ হাসিনা যদি বক্তৃতা দেন ওই দিন, তাহলে দেখা যাবে 5 আগস্টের মূল ফোকাসটা, মূল কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা চলে আসছেন। শেখ হাসিনার ভাষ্য অনেক বেশি স্প্রেড হবে, সেটা আন্তর্জাতিক মিডিয়া তো বটেই, বাংলাদেশের ভিতরে অনেক বেশি আলোচনা হবে। এবং ঠিক 2 বছরের মাথায় 5 আগস্ট 24-এর পরে 5 আগস্ট 26-এ এসে এই মিডিয়া নিয়ন্ত্রণ বলুন, ন্যারেটিভ নিয়ন্ত্রণের জায়গায় যদি শেখ হাসিনা চলে আসেন, আওয়ামী লীগ চলে আসে, সেটা যারা শেখ হাসিনা বিরোধী এবং যারা ভেবেছিলেন যে আওয়ামী লীগ আর উঠে দাঁড়াতে পারবে না, শেখ হাসিনা আর উঠে দাঁড়াতে পারবেন না, শেখ হাসিনার রাজনীতি শেষ, তাদের দিলে একটা বড় আঘাত হিসাবে থাকবে। আমরা এখনো জানি না শেখ হাসিনাকে ওই দিন প্রকাশ্যে দেখা যাবে কিনা। না দেখা, ভিডিও কনফারেন্সে দেখা যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে, যেটা ইন্ডিয়া টুডের খবর থেকে বোঝা যাচ্ছে। আর যদি দেখা নাও যায়, তিনি যদি অডিও মাধ্যমে বক্তৃতা দিয়ে থাকেন এবং সেটা পুরো সাংবাদিক সমাজের সামনে, বিশ্ব সাংবাদিক সমাজের সামনে দিয়ে থাকেন, আমি মনে করি যে আওয়ামী লীগ ন্যারেটিভ নির্মাণের ক্ষেত্রে এবং ন্যারেটিভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই প্রথম একটা গুছিয়ে অ্যাপ্রোচ নিচ্ছে। এটার ফল আওয়ামী লীগের পক্ষে যাবে। আওয়ামী লীগ তার বক্তৃতাটা 2 বছর পরে হয়তো দিতে পারবে। আসলে কি হবে সেটা শেখ হাসিনার ভাষণ শোনা না পর্যন্ত বোঝা যাচ্ছে না, এবং সেই ভাষণটা আমরা সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত ভারতীয় টাইম, মানে বাংলাদেশি টাইম সন্ধ্যা 6:30 থেকে 8টা পর্যন্ত রাতে শুনতে পাবো। সেটা ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে যেহেতু আসবে, আমরা সকলে সেটার দিকে নজর রাখবো। আমরা দেখতে চাই শেখ হাসিনা কি বলেন, কিভাবে তিনি 5 আগস্টকে তাদের ভাষ্য উপস্থাপন করেন এবং তার কি প্রতিক্রিয়া বাংলাদেশে হয়। বাংলাদেশের লোকজন যারা শেখ হাসিনা বিরোধী আছেন, বর্তমান সরকারে আছেন এবং সরকারের বিরোধী দল হিসাবে আছেন, তারা সকলে কি আরো বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন কিনা, উত্তেজিত হয়ে পড়েন কিনা, এবং সেই উত্তেজনার জের হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে আরো বেশি মামলা, আরো বেশি হামলা হয় কিনা, না নাকি উল্টো আওয়ামী লীগের নেতা কর্মীরা আরো বেশি উৎসাহিত হয়ে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আগস্ট মাসকে ঘিরে পুলিশকে সতর্ক করা হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অলরেডি মিছিল মিটিং করছে, যেটা সরকারকে বেশ একটু উদ্বিগ্ন করে রেখেছে। দেখা যাক তারা শেষ পর্যন্ত সেই উদ্বেগ তাদের আরো বেড়ে যায় কিনা, তারা আরো টেনশনে পড়েন কিনা। না, পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের 5 আগস্ট রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং তারপরে পরে সেটা নিয়ে আমরা হয়তো আরো বেশি কথা বলতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। প্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকো। ভারত উপমহাদেশের ভূ রাজনীতিতে আজ এক মহা বিস্ফোরণ ঘটাতে যাওয়া খবর নিয়ে হাজির হয়েছে। ঠিক 2 বছর আগের কথা মনে আছে? 2024 সালের 5ই অগাস্ট চারিদিকে ধ্বংসলীলা, আর এই ধ্বংসলীলার মুখে টানা 15 বছরের শাসন হারিয়ে তড়িঘড়ি করে ঢাকা ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে আজ পর্যন্ত ভারতের মাটিতে এক প্রকার অন্তরালে নিভৃতবাসে ছিলেন তিনি। কিন্তু দীর্ঘ 24 মাস পর সেই নীরবতা এবার ভাঙতে চলেছে। হ্যাঁ,
ঠিকই শুনেছেন, ক্ষমতাচ্যুত হওয়ার দীর্ঘ 2 বছর পর ভারত থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, দিল্লির রাজপথের কাছাকাছি এক মঞ্চে তিনি ঘোষণা করতে যাচ্ছেন তার ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ এবং কিভাবে তিনি আবার ঢাকায় ফিরে আসবেন সেই প্রস্তাবিত বার্তা। ভারত থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী পাক্ষিক সাময়িকী ইন্ডিয়া টুডে গতকালই এই সংক্রান্ত এক আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদন প্রকাশ করেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব ঠিক কি ঘটতে যাচ্ছে আগামী 5ই আগস্ট, কারা থাকছেন তার পাশে এবং ঢাকার বর্তমান রাজপথের রাজনীতিতে বা এর কি প্রভাব পড়বে। পুরো প্রতিবেদনটি আমরা সাজিয়েছি আপনাদের জন্য, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ইন্ডিয়া টুডের এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী আগামী 5 আগস্ট 2026 অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের ঠিক দ্বিতীয় বার্ষিকীর দিনটিতে আয়োজন করা হয়েছে এই নজিরবিহীন অনুষ্ঠানটি। নয়াদিল্লি সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এফসিসি সাউথ এশিয়ার উদ্যোগে একটি ভার্চুয়ালি প্রোগ্রামে প্রধান বক্তব্য রাখবেন শেখ হাসিনা। নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত ঐতিহাসিক স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে সন্ধ্যা 6টা থেকে রাত 7টা 30 পর্যন্ত 90 মিনিটের একটি বিশেষ মিথস্ক্রিয়া ও লাইভ সেশনটি অনুষ্ঠিত হবে। এএফসিসি সাউথ এশিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই আলোচনাটি সারা বিশ্বের দর্শকরা সরাসরি দেখতে পাবেন। ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনা গণমাধ্যম ও গণজমায়েত এড়িয়ে চলছিলেন, ফলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার এটি হতে যাচ্ছে তার জীবনের একটি অন্যতম ঐতিহাসিক অধ্যায়। দর্শক, আসুন একটু পেছনে ফিরে তাকায় 2024 সালের জুলাই আগস্টের সেই দিনগুলোর কথা স্মরণে আনা যাক। বিতর্কিত কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন দেখতে দেখতে কিভাবে এক সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল। 2024 সালের 5 আগস্ট আন্দোলনকারীদের ঢাকা অভিমুখে লং মার্চ এবং সরকারি ভবনগুলোতে ভাঙচুর ও নজিরবিহীন বিক্ষোভের মুখে শেখ হাসিনা তার দীর্ঘ 16 বছরের শাসনের ইতি টেনে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। আর ঠিক 2 বছর পর 2026 সালের 5ই আগস্টে তিনি বেছে নিলেন তার নীরবতা ভাঙার দিন হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দিনটির নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে দিনে তার শাসন পতন হয়েছিল সেই দিনটিতেই তিনি তার নিজের রাজনৈতিক পুনর্বাসন ও ঢাকায় ফেরার কৌশল দেশবাসীর সামনে তুলে ধরতে যাচ্ছেন। এখানে একটু যুক্ত করা দরকার, ইন্ডিয়া টুডে যেভাবে প্রতিবেদন করেছে তাতে মনে হচ্ছে এবং মানুষের মধ্যেও গতকাল থেকে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা কি জনসমক্ষে আসছেন, তাকে প্রকাশ্যে 2 বছর পর দেখা যাবে। বিষয়টা কিন্তু এমন নয়। এই যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে, এই অনুষ্ঠানটিতে তিনি ভার্চুয়াল এবং ভিডিও নয় এটি নিশ্চিত করেই বলা যায়, অডিওতে যুক্ত হবেন। তিনি যেভাবে যুক্ত হন তার দলের সোশ্যাল মিডিয়া পেজে বা তার বিভিন্ন প্ল্যাটফর্মে, ঠিক সেই প্রক্রিয়াতেই এই কাজটি কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর ভারতে গিয়ে একটু নিঃশ্বাস নেবার পর থেকেই করে যাচ্ছেন। গত প্রায় 1.5 বছর, কমপক্ষে 1.5 বছর ধরে তো করে যাচ্ছেনই। সেটি একটু বৃহৎ প্ল্যাটফর্মে সংবাদ মাধ্যমের সামনে এবং একটি আনুষ্ঠানিক আয়োজনে তিনি অংশ নিতে যাচ্ছেন। দেখুন, শেখ হাসিনার এখনো প্রকাশ্যে আসবার মতো সময় হয়নি, সময় ঘনিয়ে আসছে, তার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতিকালে যে সময়, যে সন্ধিক্ষণে তিনি সামনে আসবেন, তার আগেই যদি তিনি নিজেকে দেখা দেন বা সামনে আসেন, তাহলে তার সেই চূড়ান্ত ক্ষণটা কিন্তু ভেস্তে যাবে। শুধু তাই নয়, ভিডিওতেও আসা যাবে না, এবং যার কারণে তিনি ভিডিওতে আসেন না। আজকের পৃথিবীতে ভিডিও, এই যে আমি যে ভিডিওটা করছি, প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে আমি এই ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে করছি বা কথা বলছি, এই ভিডিওটি আমার ছবিটিকে দেখে প্রযুক্তি বিশ্লেষণ করে দিতে পারে যে আমার লোকেশন, স্থান কোথায়। আপনারা খেয়াল করে দেখেছেন যে শেখ হাসিনার স্থান, বসবাসের স্থান, লোকেশন ভারত শুধু নয়, পৃথিবীর কোনো গণমাধ্যম আজ পর্যন্ত বের করতে পারেনি। যদি বের করতে পারতো তাহলে কেউ না কেউ এটা পাবলিশ করে দিত। যার দরুন শেখ হাসিনা এখনো প্রকাশ্যে
আসার সময় হয়নি বা আসবেন না, তিনি ভার্চুয়ালি এই অনুষ্ঠানটাতে যোগ দেবেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য উঠে এসেছে। দিল্লির এই ভার্চুয়াল ইভেন্টে কিন্তু কেবল একা শেখ হাসিনা থাকবেন না, তার সাথে যোগ দিচ্ছেন সাবেক আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক, মানবাধিকার কর্মী এবং জাতীয় স্তরের আইকনরা। আসুন এক নজর দেখে নেই এই আমন্ত্রিতদের তালিকা। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা পুত্র এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি উপদেষ্টা মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ এর সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেট কিংবদন্তি এবং আওয়ামী লীগের সাবেক জাতীয় সংসদ সদস্য আমিনুল হক পলাশ, সাবেক কূটনীতিক এবং বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক আবু ওবায়দা আরিন, রাজনীতি ও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ শাহ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএস এর পরিচালক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ডক্টর ওয়াএল আওয়াদ, যিনি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস এর সম্মানীয় সভাপতি। একসঙ্গে এত প্রভাবশালী ব্যক্তিদের একই মঞ্চে আসা স্পষ্ট ইঙ্গিত দেয় এটি নিছক কোনো সাধারণ আলোচনা সভা নয়, বরং একটি সুসংগঠিত রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা। এদিকে শেখ হাসিনা যখন দিল্লি থেকে তার রাজনৈতিক রোডম্যাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন ঢাকার রাজনৈতিক মানচিত্র কিন্তু গত 2 বছরে পুরোপুরি বদলে গেছে। আন্দোলনের পরপরই ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় রয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকার সাবেক আওয়ামী লীগ সরকারের নীতি ও নেতাদের বিরুদ্ধে নানা আইনি পদক্ষেপ অব্যাহত রেখেছে। উপরন্তু আদালতের বিচারাধীন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এখনো নিষিদ্ধ অবস্থায় রয়েছে। দর্শক, সব মিলিয়ে আগামী 5ই আগস্ট দিল্লির সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের এই ইভেন্টটি বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিরাট তোলপাড় সৃষ্টি করতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। একদিকে ঢাকায় নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে শেখ হাসিনা কিভাবে তার পুনর্বাসনের কথা বলবেন, আর অন্যদিকে ভারতের মাটি থেকে এই ধরনের হাই প্রোফাইল প্রকাশ্য বার্তা ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে কি প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাই। আপনারা একটা খবর পেয়ে গেছেন যে মোমিন মেহেদী এবং তার স্ত্রী সান্তানা ফারজানাকে কিভাবে জুলাই জঙ্গি শিবিরের লোকজন কিভাবে তাদের সাথে কি আচরণটা তাদের সাথে করেছে। তার স্ত্রীকে আঘাত করেছে। মোমিন মেহেদীকে ফোন থেকে আননোন নাম্বার থেকে সরাসরি হুমকি দিতেছে মেরে ফেলার জন্য। আমরা এটা জানতাম এটা ঘটবে, কারণ এদের এটা বরদাস্ত হবে না। মোমিন মেহেদী তো এত বড় দল নয় যে বিএনপি জামাত জুলাই জঙ্গিদের শেষ করে ফেলবে, তারপরেও তারা সমালোচনা সহ্য স্বাভাবিক, কারণ জুলাই সন্ত্রাসীরা তো এসেছে বাক স্বাধীনতাকে ধ্বংস করার জন্য, রাজনীতি ধ্বংস করার জন্য। কিন্তু কয়জন মোমিন মেহেদী ফারজানার মুখ বন্ধ করে রাখবে এরা, এই জুলাই জঙ্গিরা। সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে আমেরিকার মুখপাত্র বাংলাদেশে এসে ভারতের রাষ্ট্রদূতের সাথে আলোচনা করতেছেন, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সাবের হোসেন চৌধুরীর সাথে আলোচনা করতেছেন। কিছুটা পরিবর্তন বোঝা যাচ্ছে, যে কোনো একটা কিছু পরিবর্তন আসতেছে বোঝা যায়। তারপর এক ভাবির পোলা বলেছে ডিপ স্টেটের কথা, নাকি ডিপ স্টেট থেকে সতর্ক থাকতে হবে। ওদের মুখে রাম নাম। আর সর্বশেষ একটা খবর আমরা শুনেছি যে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ের কারাগার থেকে ছাড়া পেয়েছেন এবং তিনি এখন ইউরোপের দিকে রওনা দিচ্ছেন বা যাবেন, এরকম কথা আমরা শুনেছি। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন যে ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক। কথাটা
কতটুকু সত্য জানি না, তবে কাতারের যেহেতু অনেক অজস্র পয়সা রয়েছে, সুতরাং সেটা সত্য হতেও পারে। আমরা দেখেছি ইরানের চেয়েও বেশি বিপজ্জনক কাতার বলেছেন, এবং কাতারকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই কথাটা বলেছেন। তার দাবি যে বর্তমানে কাতার ইসরায়েলের চেয়ে বেশি বিপজ্জনক। তারা এবং ইরান যেমন প্রকাশ্যে বলেছে তারা ইসরায়েল ধ্বংস করতে চায়। 2023 সালে 7 অক্টোবর হামলা চালানো নুখবা সন্ত্রাসীদের অর্থায়ন করেছে। এছাড়া কাতার পরিচালিত আল জাজিরা এমন একটি গণমাধ্যম যা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষাক্ত প্রচারণা চালায়। মানে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন। এটা আমার কথা না, তিনি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন কাতারের যে এই আল জাজিরা না সাল জাজিরা এটা আসলে বিপজ্জনক, এটা মুসলমানদের জন্য ক্ষতিকর। জঙ্গিবাদের হ্যাঁ, এই যে বিএনপির এক যুব দলের এক নেতা বলেছে, নয়ন নাকি ওর নাম, সে বলেছে কেউ যদি তার কাছে বলে যে আমি জুলাই যোদ্ধা, আমার তো এত বেশি বিরক্ত লাগে, রাগ লাগে, মনে হয় ঠাড়ায় একটা চটকানা মারি এখনই জুলাই যুদ্ধগিরি শেষ। আপনাকে বলি, যখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো শুরু করা হলো বাংলাদেশে, রাশিয়া যখন এটা অর্থায়ন করলো, তখনই আমি বলেছিলাম যে এটার বিরুদ্ধে একদিন লেগে যাবে। মানে যত না বাংলাদেশের কারণে বিরোধিতা করবে, তার চেয়ে বেশি বিরোধিতা করবে রাশিয়ার কারণে, এবং সেটাই ঘটে গেছে। আগামীতে নিশ্চিত থাকেন রূপপুর পারমাণবিক কেন্দ্র বন্ধ থাকবে যদি এই সরকার চলতে থাকে। অলরেডি বন্ধ হচ্ছে একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, শিরোনাম অলরেডি নিউজ হয়ে গেছে। হ্যাঁ, মনিরা রৌনক বাবলি মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, তার ফেসবুক তার আইডি হচ্ছে মনিরা রৌনক বুবলি। তিনি একটা সুন্দর মজার পোস্ট দিয়েছেন, বিশ্বাস করি না শিরোনামে। শিবিরের ছেলেরা এখন মেয়েদের কাছে খুব বেশি যায় না, আপনি কত কাছে গিয়েছেন বর্ণনা করুন, শিরোনামে লিখেছে। কারণ ওই তথাকথিত শিবিরের একটা কি আছে না, সোনামি ম্যাডাম, শিবিরের শেরিন আমিন সোনামি ম্যাডাম বলেছে শিবিরের বিরুদ্ধে গভীর চক্রান্ত হচ্ছে, শিবিরের ছেলেরা কখনোই সমকামী হতে পারে না, আমি খুব কাছ থেকে তাদের সাথে মিশে দেখেছি। শিবিরের পোলাপান্ডা সমকামী কেন, এটা সাক্ষী দেয় সোনামি নাকি মোনামি ম্যাডাম। আপনারা ইতিমধ্যে জানেন যে সমকামিতায় ধরা পড়েছে শিবিরের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারাইও বলেছে যে শয়তানে পাল্লায় পরে করতেছিল, তবে দেখে ফেলায় আর কামটা করতে পারে নাই। কিন্তু মোনামি ম্যাডামের দশ হলো না, শিবির এটা করতে পারে না। যার গরু সে কয় পাঞ্জা, সোনামি ম্যাডাম জোর করেই বলবেন বছর বিয়ানি। ঠিক আছে, মানে দালালির একটা সীমা থাকা দরকার। ধন্যবাদ মনিরা রৌনক বাবলি এই বিষয়টা তুলে ধরার জন্য। আপনারা জানেন যে আমি অসুস্থ, আজকে অত আলোচনা করব না। আমি সাধারণত ফেসবুক পোস্ট বা পত্রিকার খবর থেকেই কথা বলতেছি।